আসসালামু আলাইকুম গাইস, আশা করি সবাই ভালো আছো। তো ছোট ভাইয়ের ম্যাডাম যখন বউ নতুন ভিডিওতে স্বাগতম জানাচ্ছি তোমাদের সবাইকে। আশা করি গল্পটা তোমাদের ভালো লাগছে। তো গাইস, খুব দুঃখের সাথে জানাচ্ছি যে আজকের ভিডিওতে গল্পটা শেষ হয়ে যাবে। তো সেই হিসাবে ভিডিওটা একটু লং হবে, যেটা অনেক ডিমান্ডেড তোমরা যে লং ভিডিও দেন। তো যাই হোক, তো চলো ভিডিও শুরু করা যাক। আর হ্যাঁ, চ্যানেলে যারা নতুন দর্শক আছো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা আর ভিডিওতে লাইক করে দিবা, কারণ তোমাদের একটা লাইকের জন্য আমার ভিডিও বানানোর প্রচুর আগ্রহ জাগে। তো চলো শুরু করি এবার। অধরাকে বললাম, আপনি যান, আমি আসছি, নয়তো লোকে আবার আপনাকে খারাপ বলবে। তারপর অধরা আর কিছু না বলে চলে গেল। আমি জিহানকে ডাক দিলাম। কিছুক্ষণ পর জিহান চলে এলো। আমি তাকে বললাম যে সবাইকে বলতে রেডি হয়ে নিতে আর আমার লাগেজটা গুছিয়ে দিতে। জিহান বলল আমার লাগেজ নাকি আগেই গুছানো হয়েছে। জিহানকে জিজ্ঞাসা করে জানতে পারলাম অধরা নাকি আমার লাগেজ গুছিয়ে দিয়েছে, আর আমি কিছু বললাম না এই বিষয়ে। পরে জিহানকে বললাম লাগেজটা নিয়ে গাড়িতে রেখে রেডি হয়ে নিতে। বলার সাথে সাথেই জিহান লাগেজ নিয়ে চলে গেল। আমি চলে গেলাম ফ্রেশ হয়ে নিতে। ফ্রেশ হয়ে রেডি হচ্ছিলাম, এমন সময় অধরা আমার রুমে আসলো। আমি তখন রেডি হচ্ছিলাম, তাই খেয়াল করিনি। রুমে ঢুকেই দিল জোরে এক চিৎকার। আমিও চিৎকার শুনে পেছনে তাকালাম। বুঝলাম না কি জন্য চিৎকার করলো। তার চিৎকার শুনে সবাই চলে আসলো। ও কি হয়েছে জিজ্ঞাসা করা শুরু করলো, যে কি জন্য এমন করে চিৎকার করলো সে। তখন অধরা বলল, আসলে আমি ওনার রুমে ডাকার জন্য আসছিলাম ওনাকে। এসে দেখি উনি শুধু একটা 3/4 প্যান্ট পরেছিলেন আর কোনো শার্টও ছিল না পরনে, তাই আমি চিৎকার দিয়ে ফেলছি। মা বলল, দূর পাগলি, এতে চিৎকার করার কি আছে, কিছুদিন পর তো তুই ওর বউ হবি। আর ওই এমনই এত বড় হয়ে গেলি এখনো 3/4 প্যান্ট পরে থাকোস বাসায়। আচ্ছা তুই যা, নিচে গিয়ে বস। অধরা নিচে চলে গেল, সাথে বাকিরাও চলে গেল, শুধু মা ছাড়া। সবাই যাওয়ার পর মা বলল, তোর কি কোনো জ্ঞান নাই? আমি বললাম, আমি আবার কি করলাম? আমি তো রেডি হচ্ছিলাম আর ওনাকে তো বললাম এখানে না আসতে। আমি বলছিলাম যে আমি রেডি হয়ে আসতেছি। মা বলল, তুই কি 3/4 প্যান্ট আর টি শার্ট পরে যাবি নাকি? আমি বললাম, হ্যাঁ যাব। কেন, এগুলা কোন দিক থেকে খারাপ? মা বলল, আচ্ছা এখন বেশি কথা না বলে রওনা দিতে হবে, না হলে পরে অনেক রাত হয়ে যাবে। তারপর রেডি হয়ে বের হলাম। গাড়িতে যাওয়ার সময় আমি গাড়িটা ড্রাইভ করছিলাম আর আমার পাশের সিটে বসেছিল জিহান। দীর্ঘ 2 ঘন্টা জার্নির পর গ্রামে পৌঁছালাম। পৌঁছে গাড়ির হর্ন বাজানোর শব্দ শুনে সবাই বেরিয়ে এলো। তারপর সবাইকে নিয়ে ভেতরে গেলাম। আমি গিয়ে গাড়িটা পার্ক করলাম, পরে ভেতরে গেলাম, গিয়ে সোফায় বসলাম। 10 মিনিট হয়ে গেল, কেউ এলো না আর জিজ্ঞাসাও করলো না কেমন আছি। সবাই অধরাকে নিয়ে ব্যস্ত। তখনই চিৎকার করে বড় চাচাকে ডাক দিলাম, চাচা, ও চাচা। আমার ডাক শুনে তাড়াতাড়ি করে চাচা এসে জিজ্ঞাসা করলেন, কিরে কি হয়েছে, এমন ভাবে চেঁচা শেষ কেন? আমি বললাম, আমাকে মনে হয় ভুলেই গেছেন, এতদিন পর এলাম, কেউ একবার জিজ্ঞাসা করলো না কেমন আছি, বা এত দূর থেকে আসতে কোনো সমস্যা হয়েছে কিনা। 15 মিনিট হয়ে গেল এখানে বসে আছি, কেউ এসে পানি পর্যন্ত দিল না। আমি আর এখানে থাকবো না, এখনই চলে যাব। কাঁদো কাঁদো ভাব নিয়ে বললাম। চাচা বলল, আরে রাখ তো ওদের কথা, ওরা তো একটু এমনই। আসলে তুই অনেক বছর পর এসেছিস, এটা তো তারা ঠিক করেনি। তুই বস, আমি কাউকে পাঠিয়ে দিচ্ছি। আমি বললাম, কাউকে পাঠাবো মানে? তার মানে আসলে সবাই আমাকে ভুলে গেছে। দূর, আমি এখানে থাকবোই না বলেই বাইরে চলে এলাম। চলে তো এলাম, কিন্তু এখন যাব কোথায়? দূর, আসলে আমি অল্পতেই রেগে যাই। তখনই ছোট ফুপির কথা মনে পড়ে গেল, তাই গাড়ি নিয়ে রওনা দিলাম ফুপির বাসার উদ্দেশ্যে। 30 মিনিট পর পৌঁছে গেলাম ফুপির বাসায়। আমাকে দেখে ফুপি অবাক হয়ে গেছে, বলল, কিরে তুই এত রাতে, তাও আবার কিছু না জানিয়ে? আমি বললাম, কেন আসতে পারি না নাকি? না হলে না করে দাও, আমি এখনই চলে যাচ্ছি। ছোট ফুপি বলল, আয় ভেতর আয়, তা কেমন আছিস? আমি বললাম, ভালো আছি, তুমি কেমন আছো? ফুপি, আমিও ভালো আছি। তা তোকে দেখে মনে হচ্ছে খুব রেগে আছিস, কি হয়েছে? আমি বললাম, আর বলিও না, আজ তোমার বাপের বাড়ি গিয়েছিলাম, সেখানে তো সবাই আমাকে কোনো সম্মানই দেয় না, রাগারাগি করে সেখান থেকে চলে এসেছি। ফুপি বলল, ও এই কথা, জাগিয়ে ফ্রেশ হয়ে নেই, খাবার দিচ্ছি, খেয়ে নিবি। আমি বললাম, আচ্ছা, আরেকটা কথা, তুমি কিন্তু কাউকে বলবা না যে আমি এখানে আছি, আর ফুপা কখন আসবে? ফুপি বলল, আচ্ছা বাবা, আমি কাউকে বলবো না, তোর ফুপা এখনই এসে পড়বে, তুই গিয়ে ফ্রেশ হয়ে নে। আমি গিয়ে ফ্রেশ হয়ে নিলাম। ফ্রেশ হয়ে এসে দেখি ফুপাও এসে গেছে। তারপর ফুপার সাথে কুশল বিনিময় করে নিলাম। তারপর সবার সাথে মিলে সবাই একসাথে ডিনার করলাম। খাওয়া শেষে ফুপিকে জিজ্ঞাসা
আমার বোনগুলা কই? ফুপি বললেন তারা নাকি অনেক আগেই ঘুমিয়ে পড়েছে পাশের রুমে। আমাকেও বলল ওদের সাথে গিয়ে ঘুমিয়ে পড়তে। আমিও গিয়ে ঘুমিয়ে পড়লাম। সকালে ফোনের চিল্লাচিল্লিতে ঘুম ভেঙে গেল। ঘুম ঘুম চোখে ফোনের স্ক্রিনে তাকিয়ে দেখি বড় চাচা কল দিয়েছে। আমিও কল রিসিভ করিনি। কিছুক্ষণ পর কল কেটে গেল। কেটে যাওয়ার পর ফোন সাইলেন্ট করে আবার ঘুমিয়ে পড়লাম। কতক্ষণ পরে আবারও কারো ডাকে ঘুম ভেঙে গেল। তাকিয়ে দেখি মোনা, মানে আমার ফুফাতো বোন আমাকে ডাকছে। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিলাম। পরে ফুফি ডাক দিলেন ব্রেকফাস্ট করার জন্য। আমিও গিয়ে নাস্তা করে নিলাম। পরে ফোন হাতে নিয়ে দেখি 100+ মিস কল। চেক করে দেখলাম বাবা, চাচা, চাচি, মা, আপু সবাই কল করেছে। আর একটা নাম্বার দেখে তো অবাক হয়ে গেলাম, কারণ আমি আমেরিকা যাবার পর যে মেয়েটা কল দিয়েছিল আজকেও সেই নাম্বার থেকে কল এসেছে। এমনকি রাতেও কল এসেছিল। তখন ফুপিকে ডাক দিলাম। ফুপি এসে জিজ্ঞাসা করলো কি হয়েছে। আমি বললাম আচ্ছা দেখো তো এই নাম্বারটা চিনো কিনা। কই দেখি নাম্বারটা। ফুপি বলল। আমি বললাম এই দেখো। তারপর ফুপি বললেন এটা তো অধরার নাম্বার। তাই তো বলি সেই দিন কল রিসিভ না করায় কান্নাই বা করবে কেন। আর একজন অপরিচিত মেয়ে, আর সেই দিন রাগ করে আর হয়তো কল দেয়নি। তা আজকে কি জন্য আবার কল দিল? মনে হয় কালকে রাগ করে চলে এসেছি এইটার জন্য, আর বাসায় ফিরেনি। এইসব ভাবতে ভাবতে মা কল দিল। কলটা রিসিভ করলাম। মা বলা শুরু করে দিল। কি কি বলল তা আপনাদের বলবো না আমি, পরে আপনারাও জেনে যাবেন। এটা শুধু আমার আর আমার মায়ের মধ্যকার কথা। আমি বললাম আমি কোথায় আছি তা তোমাকে বলবো না, আর যদি যেতেই হয় বিয়ের 2 দিন আগে যাব, এর আগে বললেও আমি যাব না। মা বলল ভালোই ভালোই বাসায় আয় কইতেছি, তোর চাচা সকাল থেকে তোকে ফোন করছে, তুই নাকি রাতে রাগ করে বাসা থেকে চলে গেছিস আর ফিরিসনি, সকালেও নাকি কল ধরিসনি, তাই তোর বাবা আর আমি ছুটে এসেছি। আমি বললাম কবি বলেছেন যেখানে তোমার সম্মান নেই সেখানে তুমি যেও না, তাই আজকে আমি আর ফিরবো না, তোমরা থাকো ওই মেয়েকে নিয়ে, আমাকে নিয়ে না ভাবলেও চলবে। মা বললাম দেখ মেজাজটা খারাপ করিস না, এমনিতে মেয়েটা কাল রাত থেকে কান্না করেই যাচ্ছে, আর তোর চাচা চাচিদেরও বকা দিচ্ছে কেন তাকে নিয়ে এত মাতামাতি করলো তারা, যার ফলে রেগে তুই চলে গেলি। আমি বললাম তা বললেও লাভ হবে না, আর উনি এখন কান্না করতেছেন কেন? যেদিন থাপ্পড় মারছিল ওই দিন মনে ছিল না? আর আমার বন্ধু আর তার বউর সামনে আমাকে অপমান করার সময় মনে ছিল না? মা বলল এইসব আবার কবে হলো, আর যা হয়েছে সব ভুলে যা, বাসায় ফিরে আয় বাবা। আমি বললাম বলছি না আমি গেলেও কিছুদিন পর যাবো, আর আমার মা হয়ে যদি তুমি আমার বিরুদ্ধে কথা বলতেছো তাহলে তো ফিরতেই হবে। এবার খুশি তো? বলে কল কেটে দিলাম। পরে ফুপিকে ডাক দিলাম। ফুপি, এ ফুপি, কান্না কান্না ভাব নিয়ে। ফুপি তাড়াতাড়ি চলে এলেন আর জিজ্ঞাসা করলেন কি হয়েছে, কান্না করতেছিস কেন? আমি কেউ আমাকে ভালোবাসে না, কান্না কান্না ভাব নিয়ে বললাম। ফুপি কেন, আবার কি হলো? আমি এখন মা কল দিয়েছিল, আবার আমাকে বকা দিল। ফুপি বলল এটা কিন্তু ঠিক হয়নি, আমি ভাবিকে বলবো যাতে তোকে আর বকা না দেয়। আর শোন আমি রান্না করতেছি আজকে তোর সব পছন্দের খাবার, জাগিয়ে গোসল করে আয়। আমি বললাম কয়টা বাজে, এখনই গোসল করবো? ফুপি 12:30 বাজে, যা গোসল করে আয়, কিছুক্ষণ পর তোর ফুপা চলে আসবে। আমি আজকে এত তাড়াতাড়ি ফুপা চলে আসবে কেন? ফুপি আসলে সকালে তোর মা মানে ভাবি কল করেছিল, সবাই নাকি আজই যাবে, তাই আমাদেরও যেতে বলেছে। আমি বললাম ও তাহলে এই ব্যাপার। ফুপি যা তাড়াতাড়ি গিয়ে গোসল করে নে, তারপর সবাই একসাথে খেয়ে রওনা দিব। তারপর আমি গিয়ে গোসল সেরে নিলাম। পরে নামাজ আদায় করলাম। ফুপা আসার পরে সবাই একসাথে দুপুরে খাবার খেয়ে নিলাম। খেয়ে কিছুক্ষণ রেস্ট নিলাম। এরপর সবাই একসাথে রেডি হয়ে নিলাম। পরে সবাই মিলে রওনা দিলাম। 1 ঘন্টা পর বাসায় পৌঁছে গেলাম। আসলে কি বলবো ভাই, রাস্তায় যে পরিমাণ জ্যাম, তার উপরে রং সাইড দিয়ে মানুষ গাড়ি চালায়, যার ফলে জ্যামের সৃষ্টি হয়। আর ট্রাফিক পুলিশও তাদের কাজ ঠিক মতো করে না, শুধু টাকা খাওয়ার ধান্দা। আর এই জ্যামের কারণে 30 মিনিটের রাস্তা যেতে 1 ঘন্টা সময় লাগে। বাসায় এসে দেখি সবাই মিলে ড্রয়িং রুমে বসে গোল মিটিং করছে। ভেতরে ঢুকে তাদের কাছে গেলাম। তাদের রিয়াকশন দেখে মনে হচ্ছে এখানে কেউ নেই। তখন আমি বললাম দূর, কেউ কি কথা বলবে না নাকি? সবাই চুপ করে আছে, কেউ কিছু বলবে না। আমি দূর, এভাবে কল করে ডেকে আনার কোনো মানেই নেই, থাকো তোমরা, আমি আবার ফিরে যাব, আর এবার আসবো না, গিয়েই আমেরিকা চলে যাব। আর সিয়াম আর অরিন, তোরা কি আমার সাথে যাবি নাকি থাকবি? সিয়াম বলল সরি রে, আমরা এখানেই থাকছি, তুই চাইলে যেতে পারিস। আমি বললাম তুই বন্ধু নামের কলঙ্ক, থাক তুই, আমি চলে গেলাম, বলেই চলে আসতে নিলাম।
তখনই ঝড়ের গতিতে কে জানি এসে আমাকে জড়িয়ে ধরল। আমিও ধাক্কা সামলাতে না পেরে মাটিতে পড়ে গেলাম। আর যে জড়িয়ে ধরেছিল সে আমার উপরে পড়েছে। যে আমাকে জড়িয়ে ধরেছে সে আর কেউ নয়, অধরা। এদিকে তো লজ্জায় আমার মাথা কাটা যাচ্ছে। সবাই বলে ছেলেদের লজ্জা থাকতে নেই। আপনারাই বলুন তো মিয়া, একটা মেয়ে যদি একটা ছেলের পরিবারের সামনে এইভাবে জড়িয়ে ধরে তাহলে তো ছেলেটা লজ্জা পাবেই। আমার ক্ষেত্রেও সেইটাই হয়েছে। কোনো রকম ওকে ছাড়িয়ে উঠিয়ে দাঁড়ালাম। যে একটা থাপ্পড় দিতে যাব তখনই চোখ বন্ধ করে নিলাম। মেয়েটার মুখটা দেখে কেমন যেন বুকের পাশটা নাড়া দিয়ে উঠল। তাই আর থাপ্পড় দিতে পারলাম না। সরাসরি জিজ্ঞাসা করলাম, কি হলো? শুনলাম কাল রাত থেকে নাকি কিছুই খাননি। অধরা তখন চোখ খুলে তাকিয়ে জবাব দিল, কে বললো আমি খাইনি? আমি তো রাত্রিবেলাও খেয়েছি। আমি বললাম, তার মানে সবাই আমাকে মিথ্যা কথা বলেছে। মা, তুমি আমার সাথে এটা করতে পারলা? তুমি আমাকে এভাবে মিথ্যা কথা বললা? মা বলল, আমি সত্যি বলছি, ও কালকে থেকে কিছুই খায়নি, শুধুই কান্না করেছে। 1 মিনিট, তুই না চলে যাবি? তাহলে দাঁড়িয়ে আছিস কেন? যা, চলে যা। কে আমার ছেলেটাকে বের করে দিচ্ছে? এই কথাটা শুনে পেছনে তাকিয়ে দেখি মেজো ফুপা আর ওনার মেয়ে এসেছে। আমি একটু কান্না ভাব নিয়ে ফুপিকে বললাম, দেখো ফুপি, এতদিন পর বাসায় আসলাম আর সবাই আমাকে বাসা থেকে বের করে দিচ্ছে। ফুপি বলল, এটা তো ঠিক করো না তোমরা। আমার বাবাটা কত বছর পর এসেছে, তোমরা ওর সাথে এমন করছো কেন? মা বলল, সাধে কি আর করছি, ছেলেটা এখনই অনেক বাদুর হয়ে গেল। কথায় কথায় রাগ করে। আগে কতই না ভালো ছিল, কিছু বললে কিছুই বলতো না, আর এখন কথায় কথায় রাগ করে। ফুপি বলল, ভাবি বুঝেন না কেন? এটা ওদের বংশগত সমস্যা। দেখেন না ওর বাবা চাচাদের কি রাগ, তাহলে ওর হবে না কেন? আর যা, তুই রুমে গিয়ে ফ্রেশ হয়ে নি, ফুপি আমাকে বলল। আমি বললাম, শুধু আজকে তুমি বললে বলে তাই গেলাম না, না হলে সত্যি সত্যি চলে যেতাম। আর তোমরা কি দরজায় দাঁড়িয়ে থাকবে নাকি? ওই মুরগির ডিম, কেমন আছিস? ফুপির বড় মেয়েকে বললাম। মিম বলল, দেখো ভাইয়া, ভালো হবে না কিন্তু, আমারও একটা সুন্দর নাম আছে। ভাবি দেখো না ভাইয়া আমাকে কি সব বলে। অধরাকে বলল কথাটা। আমি বললাম, তুই আবার ভাবি পাইলি কই? আমি তো তোর বিয়া করবো, জানোস না তুই? ফুপি, ওরে তুমি কিছু বলো নাই? ফুপি বলল, ধুর, মজা বাদ দে, রুমে গিয়ে ফ্রেশ হয়ে নি, আমরাও ফ্রেশ হব। ফুপিরা বলে চলে ফ্রেশ হতে গেল। আমিও রুমে চলে গেলাম। রুমে গিয়ে ফ্রেশ হয়ে নিলাম। ফ্রেশ হয়ে বের হয়ে দেখি আমার গাড়ির চাবিটা টেবিলের উপরে নেই। তখনই চেঁচিয়ে মাকে ডাক দিলাম। মা এসে বললেন, কি হয়েছে, ষাঁড়ের মতো চেঁচাচ্ছিস কেন? আমি বললাম, সাধে কি আর চেঁচাচ্ছি, আমার রুমে কে এসেছিল? আমার গাড়ির চাবি কই? মা বলল, যে তোর রুমে এসেছিল সে গাড়ির চাবি নিয়ে গেছে। আমি বললাম, সেটা জানতেই তো চাইছি, রুমে এসেছিল কে? মা বলল, সেটা আমি কি করে বলবো, আমি কি তোর রুমের সিকিউরিটি গার্ড? বলে মা হন হন করে চলে গেল। তখন আমি জিহানকে ডাক দিলাম। বেচারা আমার ডাক শুনে দৌড়ে চলে এলো আর বলল, ভাইয়া আমাকে ডাকছিলে? আমি বললাম, তুই কি আমার গাড়ির চাবি নিয়েছিস নাকি? জিহান বলল, আমি তোমার গাড়ির চাবি নিয়ে কি করব? আর আমি তো গাড়ি চালাতেও পারি না। তবে কিছুক্ষণ আগে দেখলাম ভাবি তোমার গাড়ি নিয়ে কোথায় যেন গিয়েছে। আমি বললাম, বলিস কি, ওনার এত বড় সাহস, আমার গাড়ি নিয়ে গেছে? আর তুই সবাইকে সবার গিফটগুলো বুঝিয়ে দিয়েছিস নাকি? জিহান বলল, না ভাইয়া, আজকে রাতে নাকি বড় ফুপি আর মেজো ফুপি আসবে। সরি গাইস, আজকের ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওর টাইমলাইন অনেকটাই বড় হয়ে গেছে। চাইছিলাম এই ভিডিওটাতে গল্পটা শেষ করে দিব, কিন্তু সেটা তো পারলাম না। তো প্যারা নিও না, আর একটা ভিডিও দিয়ে গল্পটা শেষ করে দিব। তো এই ভিডিওটা এখানে শেষ করছি। পরবর্তী ভিডিওর জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো যাতে ভিডিওটা মিস না হয়, আর ভিডিওটাতে লাইক দিয়ে বন্ধুর কাছে শেয়ার করে দিও। তো টাটা, বাই বাই, দেখা হবে ছোট ভাইয়ের ম্যাডাম যখন বউ ফার্স্ট পার্টি।